প্রদেশ কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। কিভাবে দেখছেন চন্দনদা মুখ্যমন্ত্রীর এই দাবিকে, কতটা প্রয়োজন আছে বলে মনে করেন, এবং এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর রাজ্য সরকারের প্রতিক্রিয়াকেই বা আপনি কিভাবে দেখেন? দেখো, একেবারে শুরুতে আমি অবশ্যই একটা কথা এখানে বলবো যে এই ধরনের এই ন্যাচারাল ডিজাস্টারের পরে আমরা এই প্রাকৃতিক বিপর্যয়ের পরে তোমাদেরই এই শোতে কোনো একদিনের মধ্যে একটি আলোচনা করেছিলাম এবং সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে অনেক বেশি আলোচনা করেছিলাম প্রকারান্তে ঠিক যেদিন ঘটনা ঘটে সেই দিন সন্ধেবেলা সম্ভবত। কিন্তু একটি জায়গাতে আমরা বারবার ফোকাস করেছি, সেটা হলো যে কোনো ডিজাস্টারের সাধারণভাবে যে প্ল্যানিংটা তো থাকে ডিজাস্টারের ক্ষেত্রে, প্রথম প্ল্যানিং যেটা থাকে সেটা কিন্তু থাকে যে প্রিভেনশন অফ ডিজাস্টারের জন্য কী কী মেজার নেওয়া হয়, পারসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট। তারপরে থাকে ডিজাস্টার ম্যানেজমেন্ট। আমরা জানি ডিজাস্টারের পরবর্তী সময় কি ঘটে। যে ভয়াবহ বন্যা এবং ধস প্রাকৃতিক বিপর্যয়, সেটার মাত্রা নিয়ে সেদিন আমি নিজে বলেছিলাম, ইনফ্যাক্ট এমন একটি লোকেশনে, আজকে অনেকে আমরা অনেক প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি, কোনোটা কাশ্মীর হতে পারে, হিমাচল বা উত্তরাখণ্ড হতে পারে, বাট দি সেম টাইম আমরা ইস্টার্ন হিমালয়ান পার্টে স্পেশালি যেখানে মনসুনের পোস্ট মনসুন আমরা এই ঘটনা যেখানে দেখেছি, সেটা কিন্তু দেখতে হবে যে আমাদের দুটো বর্ডার লাইন ওখানে আছে টু দি নর্দার্ন সাইড ওয়েস্ট বেঙ্গলের সাথে। স্পেশালি ডিজাস্টারের সব থেকে বড় এফেক্টটা করেছে ওয়েস্ট বেঙ্গলে নর্দার্ন ল্যান্ডগুলোতে, প্রথমত নেপাল, দ্বিতীয়ত ভুটান, বা তুমি অল্টার করে নিতে পারো। আমাদের এবারের যে বিপর্যয় তার একটা ব্যাপক ভূমিকা দেখলাম ভুটানে অবস্থিত বিভিন্ন ক্ষেত্রে ডিজাস্টার ম্যানেজমেন্টের পারসিভড মিসম্যানেজমেন্ট। আমি পারসিভড কথাটা এই কারণে বলছি, ডিজাস্টারের আগে কি কি ইঙ্গিত হতে পারে। আমি যদি খুব ভুল না করে থাকি, আমরা 36টি ট্রান্স বাউন্ডারি মানে ভুটানের মধ্যে প্রায় 36টি আমাদের মেটিওরোলজিক্যাল সার্ভিস আছে, যার 27টি ফান্ড আমরা করি, ইনফ্যাক্ট ইন্ডিয়া করে, এই কারণে যে ভুটানে অবস্থিত আবহাওয়ার যে অবস্থা সেটা যাতে আগাম অন্তত ভারতবর্ষকে জানাতে পারে। ভুটান মানে তো একটা দেশ আর একটা দেশকে জানাবে, ইনফ্যাক্ট সেই থ্রু ওয়েস্ট বেঙ্গল কনসার্ন হতে পারে। এই 27টি ফান্ডিং আমরা করেছি এবং তাতে যে রেজাল্টটা এসে দাঁড়িয়েছে, অন্তত এই ক্ষেত্রে এবার আমরা যেটা দেখলাম, তাতে একটা বড় কোয়েশ্চেন তুলে দিয়ে গেছে। যে কোয়েশ্চেনটা হচ্ছে ভুটানের ইনফ্যাক্ট ইন্টারনাল ডিজাস্টার ম্যানেজমেন্টের এক্সটার্নাল এফেক্ট ওয়েস্ট বেঙ্গলের ওপর, ইনফ্যাক্ট ইন্ডিয়ার ওপরে, বা বিশেষভাবে ওয়েস্ট বেঙ্গলের ওপরে কতটা। দেখো, সংকোচ রিভার, তোরসা যে প্রসঙ্গটা কিষাণু বলছিল একটু আগে, এবং তার সাথে সাথে জল ঢাকা, বিশেষত এই তিনটে নদীর ক্ষেত্রে আমরা কতটা ভুটানের ক্ষেত্রে ডিজাস্টার ইন্ডিকেশন বা ডিজাস্টার ফোকাসড ফেলিওর দেখেছি। তাতে পশ্চিমবাংলা থেকে যদি এই দাবি ওঠে, সেটা মুখ্যমন্ত্রী করুন বা বিরোধী দলনেতা করুন বা কংগ্রেসের সভাপতি করুন, এটা একেবারে প্রাসঙ্গিক যে এই ইন্ডিকেশনটা করবার জন্য আমাদের একটা পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং দরকার, একটা ফুল ফ্লেজেড। যেহেতু ওখানে একটি নদী না, তুমি দেখো ভুটান এবং নেপালের সাথে আমাদের 7টি নদীর বাউন্ডারি আছে, ট্রান্স বাউন্ডারি আছে। ঠিক এইরকম জায়গায় তার সাথে রিমোটলি আছে তোমার তিবেত, যেখান থেকে উৎস হচ্ছে অনেকগুলো রিভারের। তো এই টোটাল এরিয়াটায় যে যেভাবেই ম্যানেজ করুক, কোনো একটা সময় ওটা কংগ্রেসই অধ্যুষিত অঞ্চল ছিল, তার পরবর্তী সময় ওটা লেফট অধ্যুষিত অঞ্চল, এই মুহূর্তে বিজেপি অধ্যুষিত অঞ্চল যদি বলা হয় মানুষের সাপোর্ট বেস। এখন প্রশ্নটা হচ্ছে যে রিভার কমিশনের এই দাবিটা কিন্তু দীর্ঘদিনের, এবং মুখ্যমন্ত্রী যে দাবিটা করেছে প্রকারান্তে আজকে প্রশাসনিক গাফিলতির যে প্রসঙ্গ বিজেপি উত্থাপন করছে, আপনি কি মনে করেন? আমি এক্স্যাক্টলি তোমাকে বলি, এক্স্যাক্টলি কিন্তু এই রিভার কমিশনের প্রসঙ্গটা নিয়ে আমাদের আলোচনা করা উচিত, প্রস এন্ড কনস পড়ে, এবং সেক্ষেত্রে ইনভলভ হওয়া উচিত সবাইকে। ইনফ্যাক্ট ওটা কিন্তু একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এবারে দ্বিতীয় প্রশ্নে আসছি, ভেরি ভেরি সিম্পলি। আজকে আমাকে এটা বুঝতে হবে যে যখন আমি কেন দুটো, সেদিন আমি ঠিক একই কথা বলেছিলাম, দুটো বর্ডার স্টেট, সেই দুটো বর্ডার স্টেট মানে তো ইন্টার স্টেট ফাংশনিং হবে না। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ভূমিকাটা এখানে একটা মারাত্মক জায়গায় আছে, এবং সেক্ষেত্রে দেখতে হবে যে সেই অঞ্চলে যে ম্যানেজমেন্টগুলো হচ্ছে তাতে যদি বিজেপির প্রতিনিধিত্ব বেশি হয়, আমার মনে হয় আরো বেশি সক্রিয়ভাবে এই কমিশন গড়ার ক্ষেত্রে রাজনীতি না করে তাদেরও অনেক বেশি এগিয়ে আসা উচিত। সকলে মিলে কমিশনটা গঠন হবে কিনা আমি বলতে পারবো না, কারণ এটা অন্য প্রসঙ্গ আছে। চন্দনদা মনে করেন, কংগ্রেস কি মনে করে যে রাজ্যের গাফিলতি ছিল? 102% গাফিলতি ছিল। আমি বলছি স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে সেদিনও আমি এই প্রশ্নটাই তুলেছিলাম। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, আমরা ঠিক যে অঞ্চলটাতে আছি, দেখো আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে বেশ কিছু ক্ষত থাকবেই,
এবং সেই ক্ষতগুলো আমরা প্রকাশ্যে দেখেছিও, মিসম্যানেজমেন্ট ডিস্ট্রিবিউশন থেকে আরম্ভ করে আমরা দেখেছি। কিন্তু অ্যাট দি সেম টাইম এখানে তো এটাও বুঝতে হবে, যেখানে একটা স্টেট গভর্নমেন্ট আছে সেখানে এই আরবানাইজড একটা পাহাড়ি অঞ্চলকে কিভাবে কনস্ট্রাকশনের জঙ্গল তৈরি হলো, এখানে কারা ল্যান্ড করলো, মাফিয়ার যে ভূমিকাটা- এইখানে একটা ভূমিকা, ল্যান্ড মাফিয়ার ভূমিকা আছে, অবশ্যই আছে। এবং এখানে দেখতে হবে এই অঞ্চলে ব্যাপক রিসর্টস আছে, এগুলো হচ্ছে কিভাবে। আমরা এই ঘটনাগুলো বারবার দেখেছি যে ওখানে স্পেশালি ডুয়ার্সের যেখানে প্রিভেন্টিভ এরিয়া, বাফার এরিয়া, তার মধ্যে গিয়ে রিসর্টস হচ্ছে। এটা একদিনের ব্যাপার নয়, উত্তর রয়েছে কৃষক। দীর্ঘদিন ধরে এই একদিকে ঘটনাগুলো যেমন, ঘটছে। জয়ের বক্তব্য বাস্তব যে ক্ষেত্রে- ইয়েলো অ্যালার্ট জারি মানে যেমন We should একদিকে be বেশ very কয়েকদিন careful. ধরে বাজে আবহাওয়া থাকবে, কমলা অ্যালার্ট বা এবং ত্রাণ সংক্রান্ত যে রাজনীতির অভিযোগ উঠছে সেই বিষয়টিকেই বা আপনি কিভাবে দেখেন? দেখো, লং টার্ম এই প্রসঙ্গটা নিয়ে একটু আগে আলোচনা করেইছি যে ওই অঞ্চলে একটা ব্যাপক ল্যান্ড মাফিয়া বা এই ধরনের ম্যাল প্র্যাকটিসেস চলছে, যেটা প্রিভেন্টিভ হওয়া উচিত ছিল আগেই। এবং সেই কারণটা যে অন্যতম কারণ কংক্রিটের জঙ্গল তৈরি হওয়া এবং ডিফরেস্টেশন, যেখানে জঙ্গল সাফাই হয়ে যাওয়া, এগুলো তো প্রাকৃতিক কারণ তৈরি করে দেওয়া, অ্যাডমিনিস্ট্রেশনকে সক্রিয় হওয়া দরকার ছিল। তুমি একটি জিনিস সম্ভবত তোমাকে স্মরণ করাবো, আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি ওখানে ভিজিট করতে গিয়ে বলেছিলেন এটাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা হোক। কেন করা হোক, এর প্রধান কারণ হচ্ছে ভুটান এবং নেপাল এই দুটো ট্রান্সবাউন্ডারি যেমন আছে, তেমন সিকিম সেটা আমাদের রাজ্যের কন্ট্রোলে না। অর্থাৎ সেন্ট্রাল যদি কোঅর্ডিনেট না করে, তাহলে যেমন আন্তর্জাতিক ক্ষেত্রে এই দুটো দেশ এবং সেখানে সিকিম আরেকটি রাজ্য, এখানে যদি কোঅপারেশন কমিশন যদি নাই থাকে, কোঅপারেশন তো দরকার, এই কোঅপারেশনটাকে জেনারেট করা এক নম্বর, আলাদা স্পেসিফাইড ফান্ড তৈরি করা দ্বিতীয়, কেস টু কেস স্টাডি করা তৃতীয়। সুতরাং একপাক্ষিক এই যে মমতা ব্যানার্জির বিশেষ লাইমলাইটে চলে আসার যে প্রশ্নটা উঠছে, এই প্রশ্নটাও থাকতো না, প্রধানমন্ত্রীও আসতেন, প্রধানমন্ত্রীও দেখতেন, বা প্রধানমন্ত্রী পাঠিয়েছেন তার রিপ্রেজেন্টেটিভ, তারা ঘোষণা করতেন এটা একটা জাতীয় বিপর্যয় বা ক্যারেক্টারিস্টিক্যালি জাতীয় বিপর্যয়। যদি সেটা ঘটতো তাহলে আমার মনে হয় ত্রাণ নিয়ে এই যে ব্যাপক প্রশ্ন সেটা হয়তো থাকতো না। চন্দনদা আরেকটা প্রশ্ন, রাজনৈতিক একটু আগে আপনি চন্দনদার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, একটু আগে আপনি বলেছেন ল্যান্ড মাফিয়াদের প্রসঙ্গ, ল্যান্ড মাফিয়াদের আয়ত্তে আনা হচ্ছে না কেন বলে মনে করেন? সেটা কি যেহেতু ওখানে বিজেপির ওখানে জনভিত্তি রয়েছে, বিজেপি ল্যান্ড মাফিয়াদের নিয়ন্ত্রণ করছে না, নাকি মুখ্যমন্ত্রী ওই ল্যান্ড মাফিয়াদের থেকে পয়সা পাচ্ছেন বলে, মানে তৃণমূল কংগ্রেস পয়সা পাচ্ছে বলে তাদেরকে নিয়ন্ত্রণ করছে না? কোনটা আপনার ধারণা? দেখো, এটা কোনো একটি নির্দিষ্ট একার ধারণা না। যদি ওখানে একদম সাপোর্ট বেস, আর আগেও বলেছি এই মুহূর্তে বিজেপি সাপোর্ট বেস। তুমি যদি অন্তত সাম্প্রতিক নির্বাচনকে ঘিরে দেখো, অবশ্য একেবারে সাম্প্রতিক নির্বাচনটা না, আমি উপনির্বাচনকে ধরছি না, তো তাহলে তুমি দেখবে ওখানে বিজেপির একটা মোবিলাইজ সাপোর্ট বেস আছে। এবং যদি সেটা থেকে থাকে তাহলে ল্যান্ড মাফিয়ার ক্ষেত্রে তাদের কি কি স্পেসিফিক মুভমেন্ট আছে এটা কিন্তু প্রকাশ্যে কি উত্তর আসে। দেবেন জয়? আমি এই একদম জায়গাটাতে বলি, একদম সরাসরি বলছেন রাজ্যের ক্ষেত্রে না, আমার মনে হয় ভুল হয়ে যাবে। বিজেপি ভুল হয়ে যাবে। তাদের আমি support এক করছে। মিনিট বলি, আমার মনে হয় ভুল হয়ে যাবে যদি আমি এটা কনক্লুড না করি। বাট আলটিমেটলি যারই জনপ্রতিনিধিত্ব থাক, এখানে রাজ্যের একটা সরকার আছে, ল্যান্ড মাফিয়ারা বেড়ে যাচ্ছে, সরকারি হস্তক্ষেপ হচ্ছে না,